স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যায় সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি ফারিয়া শারমিন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কাল প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিপ্লবের সাংবিধানিক ও আন্তর্জাতিক স্বীকৃতি পেতে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে চান সমন্বয়করা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সংবিধান কবর দেয়া যাবে না, ত্রুটি দূর করতে হবে, এজন্য প্রয়োজন সংশোধন। জামায়াতে ইসলামের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন জানিয়েছেন, ছাত্রদের আবেগকে তারা সমর্থন করেন। সংবিধানের অনেক কিছুর সংশোধন প্রয়োজন। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। 31 ডিসেম্বর আবারও শহীদ মিনারে জড়ো হতে কদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রোববার সংবাদ সম্মেলন করে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র প্রকাশের কথা জানানো হয়। 24 শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। সমন্বয়করা বলেন, এদিন মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচনা হবে। ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। কর্মসূচিতে 158 জন সমন্বয়কের মধ্যে সরকারের 3 উপদেষ্টাও থাকবেন। যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ উদ্যোগের সাথে সরকার সংশ্লিষ্ট নয়। এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নেই। সবকিছু মিলেই 31 ডিসেম্বর ঘিরে জনমনে কৌতূহল বাড়ছে। মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় বিভিন্ন দলের নেতাদের মধ্যেও। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, রক্তের বিনিময়ে রচিত সংবিধান অস্বীকার করার সুযোগ নেই। সংবিধান নিয়ে কথা বলে হয়, সেটি বিপ্লবের মধ্য দিয়ে, অর্থাৎ 71 সালের মতো একটি ঘটনার পরে হতে পারে। 24 সেই ঘটনা না, কারণ এই সংবিধানের আওতায় এই সরকার শপথ নিয়েছে। শপথটি হচ্ছে সংবিধানকে রক্ষা করা। তাহলে এই সংবিধান যদি আমি কবরস্থ করি, তাহলে তার আগে এই সরকারকে প্রথমে পদত্যাগ করতে হবে। জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক জানান, ছাত্রদের আবেগকে সমর্থন করে তার দল। কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়, সেটা দিতে পারে। এই ক্ষেত্রে অন্য কারো নেগেটিভ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। সমন্বয়করা জানান, জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর কাছে তাদের ঘোষণাপত্র পৌঁছে দেয়া হয়েছে। যদিও বিএনপি ও জামায়াতের 2 নেতার দাবি, তারা তা দেখেননি। এই ঘোষণায় কি আছে, আনুষ্ঠানিকভাবে তারা কি বলছেন, সেটা আমরা আগে অবজার্ভ করব। অবজার্ভ করার পরে তারপরে আমরা আমাদের অফিসিয়াল বক্তব্য জাতির সামনে তুলে ধরব। তারা যে কথাগুলো সামনে এনেছে, ঘোষণা করলে বোঝা যাবে যে তারা কি বলতে চাচ্ছে। তারা কিন্তু এটা এখনো পরিষ্কার করে নাই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের পর রাজনৈতিক দলগুলো তাদের পরবর্তী কৌশল নির্ধারণ করবে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। অতীতের বস্তাপচা রাজনীতির অবসান ঘটিয়ে 31 ডিসেম্বর নতুন রাজনীতির সূচনা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আগামীকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ নিয়ে নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, ক্ষমতা পরিচালনায় রাজনৈতিক দলগুলোকে একটা সীমারেখা দিতে চান তারা। দেশের মানুষের আকাঙ্ক্ষায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও বলেন সমন্বয়ক হান্নান মাসুদ। সমাবেশে 2.5 লাখ লোকের সমাগম হতে পারে জানিয়ে তিনি বলেন, পুলিশের 500 সদস্য তাদেরকে সহযোগিতা করবেন। যে নতুন বছরের আনন্দ এবং প্রক্লেমেশন ঘোষণার আনন্দ, এই দুইটা একসাথে এই জাতি একসাথে এনজয় করবে, এই দেশের মানুষ একসাথে এটাকে অ্যাকসেপ্ট করবে এবং এটার জন্য সবাই অধীর আগ্রহী আছে। আমাদের প্রোগ্রাম কেন্দ্রিক ওনারা ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর 500 সদস্যকে মোতায়েন করবেন এবং পাশাপাশি এখান থেকে আমরা মোটামুটি বলেছি যে 7টার মধ্যে আমরা চেষ্টা করবো যে আমাদের ওই ফিল্ডটা খালি করে দেওয়ার জন্য 5:30টার মধ্যে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ এমন পর্যায়ে যেন না যায় যাতে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে বলেও মনে করেন তারেক রহমান। নীলফামারীর এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীকে 2014 সালে তুলে নিয়ে ক্রসফায়ারে হত্যা করা হয়। এরপর থেকে গোলাম রাব্বানীর অসহায় পরিবারের পাশে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার তার পক্ষ থেকে পরিবারটির জন্য পাকা বাড়ি নির্মাণ করে চাবি হস্তান্তর করা হলো।
গোলাম রাব্বানির বাড়ির পাশে লক্ষ্মীচাপ দুবাছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, কথা বলার অধিকার ও ভোটাধিকারের জন্য যেন আর কোনো গোলাম রাব্বানিকে প্রাণ দিতে না হয়। এই গোলাম রাব্বানিরা যারা শহীদ হয়েছে, যারা নিজের জীবন দিয়েছে, তাদের লক্ষ্য কি ছিল? প্রথম লক্ষ্যই তাদের ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা। তারেক রহমান বলেন, গত 15 বছরে স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকতে হাজার হাজার মানুষকে হত্যা ও লাখ লাখ মানুষকে নির্যাতন করেছে। নতুন বাংলাদেশে সব মানুষের মতামত দেওয়ার অধিকার নিশ্চিতের আহ্বান জানান তিনি। বুদ্ধিজীবী সহ বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে। আমরা সেই মতামতগুলো আলোচনা করব, সকলে সকলের মতামত উপস্থাপন করবেন, কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে। দলমত নির্বিশেষে সব মানুষকে নিয়ে একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান তারেক রহমান। আমাদেরকে গড়ে তুলতে হবে। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা। সরকার ও আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এই কথা বলেন তিনি। সিসি বলেন, ভোটার হওয়ার ন্যূনতম বয়স 17 করতে হলে আইন সংশোধন করতে হবে। নুসরাত জাহান সিনথের রিপোর্ট। চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, তাই তাদের নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে বাধা নেই। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, ডানে বামে বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ব্যবস্থা নেবে কমিশন। আমরা শুধু বিবেকের চাপে, আইন কানুনের চাপে, শাসনতন্ত্রের চাপে, এই বিধিবিধানের মধ্যে কাজ করার যে একটা প্রেশার সেটুকুর মধ্যে আছে। অন্য কোনো বহি শক্তির কোনো চাপ আমাদের উপরে নাই। বর্তমান তালিকায় ভুয়া ভোটার আছে বলে জানান সিইসি। 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। নুসরাত জাহান সিনথি, RTV। জুলাই গণহত্যার বিচারে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে শহীদ পরিবারের আইনগত বিষয় দেখতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিগ্যাল এইড সেল গঠন করা হবে। এদিকে নিজেদের কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিস্তারিত অধরা ইয়াসমিনের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় 8 বিভাগে 9 ধাপে আর্থিক সহায়তার চেক দিয়েছে ফাউন্ডেশনটি। শহীদ মোহাম্মদ খালিদ হোসেন শান্ত রাজধানীর নগর ভবনে ঢাকা বিভাগে 77টি পরিবারকে 5 লাখ টাকা করে চেক প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যে ভারী হয়ে ওঠে পুরো হলরুম। বিচারের দাবিতে পরিবারগুলো সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন, তুলে ধরেন নিরাপত্তাহীনতার কথাও। এই পর্যন্ত কয়টা পুলিশ গ্রেফতার হয়েছে আমি প্রশ্ন করে গেলাম। এই পর্যন্ত কয়টা ছাত্রলীগ গ্রেফতার করেছে? কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? আপনাদের কাছে প্রশ্ন,
আর্থিক সহায়তা নয়, শুধুই বিচারের দাবি শহীদ পরিবারের সদস্যদের, এমন মন্তব্য করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আমরা পুলিশকে একটা জিনিস শুধু অনুরোধ করতে চাই, নিজেদের এই প্রতিষ্ঠানটা ইমেজ আপনারা যতটা হারিয়েছেন, নিজেদের কাজের মাধ্যমে এই ইমেজটুকু ফিরিয়ে আনুন। গণহত্যার বিচারে সরকারের আন্তরিকতার কথা জানিয়ে উপদেষ্টারা বলেন, খুনি হাসিনা ও জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার পাশাপাশি শহীদ পরিবারগুলোর আইনগত বিষয় দেখতে 7 দিনের মধ্যে লিগ্যাল এইড সেল গঠন করা হবে। সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি। কাজে সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে, এই খেলায় পা দিয়ে দিয়েন না। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগ্যাল এইড একটা সেল করে দিব, 7 দিনের মধ্যে করে দিব। শহীদ পরিবারের যে মামলার ব্যাপারে তোমরা যদি লিগ্যাল অ্যাডভাইস চাও, আমরা ওখান থেকে অ্যাডভাইসটা করতে পারবো। আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে, এটি বন্ধ করতে হবে বলে জানান আইন উপদেষ্টা। মামলা নিয়ে ব্যবসা করছে কোনো স্বার্থান্বেষী মহল, ভুল মামলা দিচ্ছে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে 24-এর অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করার আহ্বান জানালেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। জনগণের কাছে সরকারের যা মাঠ পর্যায়ের প্রশাসনেই আসল সরকার। অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এইসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। যেহেতু প্রথম অর্ধেক যে সময়টা কাটালাম, বছরের শেষ অর্ধ, এটা প্রায় শেষ আজকে প্রায়। কাজে এখন নতুন বছর শুরু হচ্ছে, নতুন বছরের একটা কর্মপ্রেরণা যে আমরা পূর্ণভাবে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব, যাতে আমরা বুঝি, নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে হ্যাঁ একটা কিছু পরিবর্তন হয়েছে এটাতে। পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনার কথা জানান ডক্টর ইউনূস। যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে। অপরাধী তাদের শাস্তি হোক, সেটা আমরাও চাই। এই সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চাই তার সরকার। কৃষকের অনেক জিনিস অভাব করে, বীজের অভাব হয় ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে সারের ব্যাপারে আমরা প্রায় শুনি অমুক জায়গায় সার ঠিকমতো যাচ্ছে না, সেটা নিশ্চিত করা। কাজে দ্রব্যমূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এখন। এই সময় নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাভাবে বই বিতরণের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রথমবারের সুযোগ হলো। বিপুল দেবরায়, RTV, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে আবারও আঁকা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার ডাকে সোমবার দুপুর থেকে সেখানে জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি চলে। নতুন করে গ্রাফিতি বসেছে কারওয়ান বাজার মোড়েও। আরও জানাচ্ছেন শাকিলা করিম। গ্রাফিতি মানেই প্রতিবাদী অঙ্কন চিত্র। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তকালি মাখানো এবং ঘৃণাসূচক গ্রাফিতির একাংশ মুছে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানানোয় ফের সেই গ্রাফিতি এঁকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার দুপুর থেকে রং, কালি ও জুতা নিক্ষেপ কর্মসূচি চলে। পূর্ব ঘোষণা অনুযায়ী টিএসসিতে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনতা। যারা মিথ্যা শোষণ করে, অবিচার করে, তাদের কিন্তু পতন হয়। সে ফেরাউন হোক বা বর্তমান আওয়ামী লীগ হোক বা ছাত্রলীগ হোক, সবারই যুগে যুগে পতন হবে। কর্মসূচিতে আসা ছাত্র জনতার ভাষ্য, সকল স্বৈরাচারের জন্য একটা প্রতীক হিসেবে এই স্তম্ভ বাংলাদেশে থাকবে চিরকাল। আপনি ইন্ডিয়া থেকে আমাদের বারবার উস্কানি দিবেন না, যেখানে আছেন ভালো থাকেন, আমাদেরও ভালো থাকতে দেন। এই যে স্বৈরাচার, তার যে ভয়াবহতা, তার যে সে যে কতটা নিকৃষ্ট, এটি আসলে ভবিষ্যৎ প্রজন্মের জানা থাকা দরকার। চাওয়া একটাই, আর কোনোদিন ফ্যাসিস্ট যেন বাংলার মাটিতে ঠাঁই না পায়। মানবতার মতন কিছু করে নাই যে খুশি হব।
শেখ হাসিনা পালাই গেছে দেশের থেকে, এভাবে একটা সরকার আমরা কোনোদিন আর ব্যাক চাই না। এরকম স্বৈরাচারকে আমরা আবার এই দেশে দেখতে চাচ্ছি না। রাজার দেশে যেটা করা হতো ডাইরেক্ট গলা কেটে দেওয়া হতো, আমি বলবো এরকম একটা স্বৈরাচারকে পাবলিক প্লেসে এনে ডাইরেক্ট গলা কেটে দেওয়া উচিত। একই দিনে নতুন করে পলাতক স্বৈরাচার প্রধানমন্ত্রীর আরও এক গ্রাফিতি চিত্র জুতার মালা সমেত তোলা হয় রাজধানীর সবচেয়ে ব্যস্ততম মোড় কাউরান বাজারে। মেট্রো রেলের পিলারের সাথে গ্রাফিতি চিত্রটি দেখা মেলে বেলা 12টার পরপরই। শাকিলা করিম, RTV, ঢাকা। কক্সবাজারের টেকনাফে বন বিভাগের এক কর্মকর্তা সহ 17 শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সকালে কক্সবাজারের টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শেখ এহসান উদ্দিন জানান, টেকনাফের হিলা জাদামুরা পাহাড়ে বন বিভাগের এক কর্মকর্তা সহ 17 শ্রমিক চারা রোপণ ও আগাছা পরিষ্কার করতে যায়। সেখান থেকে দুষ্কৃতকারীরা তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে রোহিঙ্গা শ্রমিক বেশি। স্থানীয়দেরকে নিয়ে বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী অপহৃতদের উদ্ধারের চেষ্টা করছে। সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে টেকনাফে সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারে সৃষ্ট সমস্যার কারণে নতুন করে 50 থেকে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের রেজিস্ট্রেশনের ব্যাপারে সিদ্ধান্ত না হলেও খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ইতিমধ্যে মায়ানমার সীমান্তে সকল বিউপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য বাহিনীরও জনবলও বৃদ্ধি করা হয়েছে। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন একদিন পিছিয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান সিনিয়র সচিব প্রধান নাসিমুল গনি। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। সংগ্রহকৃত নমুনা তদন্তের জন্য বিদেশে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। এদিকে আজকেও সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের প্রবেশে ছিল কড়াকড়ি। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্রে ছিল শুনশান নীরবতা। নিরাপত্তার কারণে বেসরকারি সংস্থার প্রবেশ কড়াকড়ি থাকায় চাঞ্চল্য ফিরেনি সচিবালয়ে। অগ্নিকাণ্ডে পড়ে যাওয়া 7 নম্বর ভবনটি ঘিরে ছিল তদন্তকারী সংস্থার তৎপরতা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও ভবনটি গণপূর্তের কাছে হস্তান্তর করেনি জানিয়ে গণপূর্ত বিভাগের প্রকৌশলী জানান, পুরা ভবন ব্যবহারের উপযোগী করা সম্ভব। 40-50টা করে এবারে যে রুম আছে ছোট বড় মিলে 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও একদম পরিপূর্ণ, কোথাও আংশিক মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে মেরামত করা যাবে মনে হয় আর কি। সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান বলেন, মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দিবে কমিটি। 5টা টিমের থেকে বিভিন্ন রকম আলামত সংগ্রহ করে এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে এগুলোর একটা কনক্লুশন আসার চেষ্টা করছি। কিছু টেস্টিং আজকে রাত্রে হবে, তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসবো, বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য বিদেশেও পাঠানো হবে বলে জানান সিনিয়র সচিব। বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। এটা তো একটা ম্যাটেরিয়াল যাবে আসবে এবং কুইকেস্ট টাইমে যত দ্রুত করা সম্ভব হয়। ঘটনার দিন সিসিটিভি ফুটেজে কোনো আলামত পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তর দেননি তদন্ত কমিটির প্রধান। আর কোনো প্রশ্ন উত্তর দিচ্ছি না আমি। ধন্যবাদ। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে মঙ্গলবার থেকে কাজে যোগ দেবেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে একথা জানান ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডাক্তার জাবির হোসেন। তিনি বলেন, আন্দোলনের সময় বিভিন্ন মহল চিকিৎসকদের বিরুদ্ধে যে ট্যাগ দিয়েছে তার দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করা না হলে আবারও আন্দোলনে যাবেন তারা। এর আগে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের দাবি মেনে নিয়ে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয় ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সে অনুযায়ী জানুয়ারি মাস থেকে তারা 30,000 টাকা এবং আগামী জুলাই মাস থেকে 35,000 টাকা করে ভাতা পাবেন।
জুলাই থেকে 35,000 টাকা এবং জানুয়ারি থেকে 30,000 টাকা, এটা মানছি। আগামীকাল 8টা থেকে আমরা কাজে ফিরব। তবে আমাদের ফ্যাসিবাদের দোসর বা রাষ্ট্র অস্থিতিশীল করার যে ট্যাগিং দেওয়া হচ্ছে, আমরা সকল চিকিৎসক সমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের এই দায়িত্বশীল জায়গা থেকে তাদের বিবৃতির ভুলগুলা যদি শুধরানো না হয়, তাহলে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসক ডাক্তাররা আবার বিদ্রোহ করবে। মর্যাদা পুনরুদ্ধারের সংকল্প নিয়ে সম্পন্ন হলো জাতীয় প্রেস ক্লাবের 25তম দ্বিবার্ষিক সাধারণ সভা। প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এই সাধারণ সভা এক অধিবেশনে সম্পন্ন হয়। প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে কর্মকাণ্ডের রিপোর্ট পেশ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। সদস্যদের মৌখিক ভোটে পাশ হয় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট। ফ্যাসিস্ট আমলে প্রেস ক্লাবের ঐতিহ্য পরিপন্থী কর্মকাণ্ড থেকে বেরিয়ে পেশাদার সাংবাদিকদের সদস্য পদ প্রদান এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে একমত হন প্রেস ক্লাবের সদস্য ও কার্যনির্বাহী কমিটি। সংবিধান সংস্কারে শ্রমিকের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। বলেন, শ্রমিকের পুষ্টি নিরাপত্তা দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হওয়া উচিত। দুপুরে রাজধানীর সিরাপ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ফরিদ আক্তার আরও বলেন, যত্রতত্র কীটনাশক ব্যবহারের ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন কৃষি শ্রমিকরা। ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে 60% কৃষি শ্রমিক বলেও জানান উপদেষ্টা। সরকারকে শ্রমিক বান্ধব কৃষি নীতি করার আহ্বান জানান উপদেষ্টা ফরিদ আক্তার। চলতি বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনার হার কমেছে। 2023 সালে নিহত হয়েছিল 1432 জন এবং আহত হয়েছিল 502 জন। এবছর নিহত হয়েছে 905 জন এবং আহত হয়েছে 218 জন। গত বছরের তুলনায় নিহতের সংখ্যা কমেছে 527 এবং আহতের সংখ্যা কমেছে 284 জন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে বাংলাদেশ অকুপেশনাল সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল ওসি ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, নিরাপদ কর্মক্ষেত্রের কারণে হতাহতের সংখ্যা কমেছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাল্টাপাল্টি হামলার জেরে তুমুল উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সীমান্তে দুদেশের সংঘাতে আফগানিস্তানে নতুন করে 8 জন নিহত হয়েছে। সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, রোববার গভীর রাতে আফগানিস্তান সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকি তালেবানের এক ঘাঁটিতে স্থল অভিযানের চেষ্টা করে পাকিস্তান। এতে দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এদিকে এই হামলার ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তালেবান সরকার। এর আগে পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীর তৎপরতায় তালেবানের সমর্থক রয়েছে অভিযোগে আফগানিস্তানে হামলা চালায় পাক সামরিক বাহিনী। এরপর থেকেই অস্থিরতা বিরাজ করছে দুদেশের সীমান্তে। খেলার খবর ক্রিকেট। আইসিসির ওয়ানডে ও টি-20 বর্ষসেরার তালিকায় মনোনয়ন পেলেন 8 ক্রিকেটার। রোববার এই তালিকা প্রকাশ করে আইসিসি, যেখানে টি-20তে মনোনয়ন পাওয়া একমাত্র বোলার ভারতের আর্শদীপ সিং। এছাড়া মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার ট্রাভিস সেইড ও পাকিস্তানের বাবর আজম। এদিকে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন 2 লঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কুশল মেন্ডিস। তাদের লড়াই হবে ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড ও আফগানিস্তানের আজমতুল্লাহ উমরজাইয়ের সাথে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত। রাতের সংবাদ রাত 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।